দেখো আগের দিন যা হয়েছিল, আগের দিন শেষ করেছিলাম এখানে, এই যে বুদ্ধিয়াদয় অষ্টৌ আত্মমাত্র বিশেষ গুণাহা, বুদ্ধি প্রভৃতি, মানে আবারও বলি যে আমাদের আত্মা আছে, সে আত্মার 8টা বিশেষ গুণ আছে, মানে ওই গুণগুলো আত্মাতেই থাকে। যেমন বুদ্ধি, বুদ্ধি হচ্ছে আত্মার গুণ, মানে যে গুণগুলো আছে 24টা গুণ আছে, সেই 24টা গুণকে যদি সিরিয়াল বাই মুখস্থ করো সিরিয়ালি, যে রূপ রস গন্ধ স্পর্শ সংখ্যা পরিমাণ পৃথকত্ব পরত্ব অপরত্ব দ্রবত্ব গুরুত্ব স্নেহ শব্দ বুদ্ধি, স্নেহ শব্দ বুদ্ধি, যে বুদ্ধি হয়ে গেল, এই বুদ্ধির পর থেকে পরবর্তী 8টা বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ প্রযত্ন ধর্ম অধর্ম, বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা, বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ ধর্ম অধর্ম ধর্ম অধর্ম সংস্কার, এইগুলো হচ্ছে আত্মার গুণ, এবং এইগুলোকে বলা হয় আত্মার বিশেষ গুণ। তাই দেখা বলছে যে বুদ্ধিয়াদয় অষ্টৌ, এই যে 8টা আত্মমাত্র বিশেষ গুণাহা, আত্মার বিশেষ গুণ, ঠিক আছে। আর তার মধ্যে বুদ্ধি ইচ্ছা এবং প্রযত্ন, প্রযত্ন মানে হচ্ছে কৃতি, আগের দিন বলেছিলাম বুদ্ধি সুখ দুঃখ ইচ্ছা দ্বেষ প্রযত্ন, এরা হচ্ছে দুই প্রকার। বুদ্ধি ইচ্ছা প্রযত্ন দুই প্রকার করে, কি কি? নিত্যা মানে নিত্য আর অনিত্য, নিত্য এবং অনিত্য ভেদে দুই প্রকার। কখনো বুদ্ধি নিত্য বুদ্ধি, কখনো অনিত্য বুদ্ধি। অনিত্য বুদ্ধি হচ্ছে জীবের হয়, আর নিত্য বুদ্ধি হচ্ছে ঈশ্বরের হয়। অনিত্য বুদ্ধি জীবের হয়, আর নিত্য বুদ্ধি ঈশ্বরের হয়। তেমনি নিত্য ইচ্ছা ঈশ্বরের, অনিত্য ইচ্ছা জীবের। নিত্য প্রযত্ন ঈশ্বরের, অনিত্য প্রযত্ন জীবের, ঠিক আছে। এই হচ্ছে প্রসঙ্গ, আমরা পরে দেখব আজকে। দেখো আমাদের কীরকম চলছে, দেখো একটু মনে করিয়ে দিই। মানে আমরা এই যে অনুভবগুলো পড়লাম না, এই যে অনুভব পড়লাম, এই যে অযথার্থানুভব স্ত্রীবিধ সংশয় বিপর্যয় তর্ক ভেদাত, এইগুলো কিন্তু বুদ্ধি পড়ছি, এগুলো হচ্ছে বুদ্ধির ভাগ। অনুভব হচ্ছে বুদ্ধির ভাগ, না বুদ্ধি হচ্ছে ওই যে গুণের মধ্যে 24টা গুণ, তার মধ্যে বুদ্ধি। এখন বুদ্ধির ভাগ হচ্ছে এই অযথার্থানুভব, এইগুলো। তা বুদ্ধির পরে কি আছে? বুদ্ধির পরে সুখ। তারপর দেখো যে বুদ্ধি, সেই বুদ্ধিকেও দুই ভাগে ভাগ করলো, এবং আমরা আগে দেখেছি বুদ্ধি দুই ভাগে বিভক্ত ছিল। কি 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 মনে আছে? বুদ্ধির যে দুটো ভাগ, কি কি মনে আছে? নিত্য আর অনিত্য। হ্যাঁ, এটা এখানে নয়, এটা হচ্ছে, এটা অন্যরকম। আর একটা বুদ্ধির ভাগ আছে উপরে, ওই স্মৃতি আর অনুভব। স্মৃতি আর অনুভব, একদম। বুদ্ধির দুটো ভাগ ছিল, স্মৃতি আর অনুভব। এটা এখানে কোথায় ছিল এটা? আর উপরে, এই যে এখানে, এই যে এই যে স্মৃতি যে সা দুই বিধা সর্বব্যবহার হেতুর জ্ঞানম বুদ্ধি সা দুই বিধা স্মৃতি অনুভবস্য, সেই বুদ্ধি হচ্ছে দুই প্রকার ছিল, স্মৃতি এবং অনুভব, ঠিক আছে। এখন এই বুদ্ধিটা চলতে চলতে একবারে এতক্ষণ চলেছে, মানে এই বুদ্ধি প্রসঙ্গ শুরু হয়েছিল, এগুলো হয়েই গেছে, দিয়ে বুদ্ধির প্রসঙ্গ শেষ হলো এখানে এসে। এই যে এই যে এতক্ষণ অনুভব চললো, এই যে অনুভব দুই প্রকার ছিল। আগে যথার্থ অনুভব বলে ফেলেছে, যথার্থ অনুভব বলতে গিয়ে প্রমা এসছে, প্রমা থেকে ওই হেত্য ভাস চলে এসছে, দিয়ে যথার্থ অনুভব বলার পরে এখানে বললো অযথার্থ অনুভব। এই যে এখানে অযথার্থ অনুভব, ঠিক আছে। অযথার্থ অনুভব বললো, এবং তারপরে আবার স্মৃতি। অযথার্থ অনুভব বলার পরে ওই যে বুদ্ধির দুটো ভাগ ছিল,
একটা অনুভব, একটা স্মৃতি। তা ওই অনুভব বলার পর এখন স্মৃতি বলছে, এবং স্মৃতিকালকে বলা হয়েছে যে স্মৃতিও দুই প্রকার, যথার্থ অযথার্থ। প্রমাজন্যে যথার্থ, অপ্রমাজন্যে অযথার্থ। প্রমা মানে যথার্থ জ্ঞান, সত্য জ্ঞান থেকে উৎপন্ন যে স্মৃতি। প্রমা মানে যথার্থ জ্ঞান, মানে সত্য জ্ঞান, যথাযথ জ্ঞান। সে যথার্থ জ্ঞান থেকে উৎপন্ন স্মৃতি যথার্থা স্মৃতি। আর অপ্রমা মানে অসত্য জ্ঞান থেকে উৎপন্ন স্মৃতি অযথার্থ স্মৃতি। এখন তারপরে বুদ্ধির পরে সুখ। দেখো সুখ বিষয় বলল। সুখ কি না সর্বেশম অনুকূলতায়া বেদনীয়ম সুখম। তারপরে দুঃখ। দুঃখ কি? প্রতিকূলতায়া বেদনীয়ম দুঃখম। দেখো বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা। তারপরে ইচ্ছা বিষয় বলেছে। এইগুলো কিন্তু সবই কিন্তু ওই গুণ, গুণগুলো সিরিয়ালি ব্যাখ্যা করছেন, গুণের সংকীর্তন করছেন। তাহলে ইচ্ছা, তাহলে বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা। তারপর দ্বেষ। দ্বেষ বলতে ক্রোধ। তারপরে প্রযত্ন। প্রযত্ন হচ্ছে কৃতি। কৃতি মানে চেষ্টা। প্রযত্ন হচ্ছে কৃতি। কৃতি মানে চেষ্টা। ঠিক আছে, তাহলে সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, প্রযত্ন। তারপরে ধর্ম। দেখো এই যে ধর্ম। ধর্ম কি না বিহিত কর্মজন্যীয় ধর্ম। বিহিত কর্ম বলতে না আমাদের শাস্ত্রে যে সমস্ত কর্মগুলো বিহিত হয়েছে, যেমন উপাসনা, সেবা, এই সমস্ত কর্মগুলো যে বিহিত হয়েছে, সেই কর্মগুলো হচ্ছে ধর্ম। আর অধর্ম কি? নিষিদ্ধ কর্মজন্য অধর্ম। নিষিদ্ধ কর্ম, শাস্ত্রে যে সমস্ত কর্মগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে অধর্ম। যেমন গো হত্যা করা, ব্রাহ্মণ হত্যা করা, সুরাপান করা, এগুলো হচ্ছে অধর্ম, নিষিদ্ধ কর্ম। এগুলো শাস্ত্রে নিষিদ্ধ কর্ম, তাই এইগুলো করলে কিন্তু অধর্ম হবে। এরপরে পরে বললো দেখো, তাহলে ধর্ম অধর্ম হলো। এরপরে সংস্কার আছে। বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, ধর্ম অধর্ম সংস্কার। বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, ধর্ম অধর্ম সংস্কার। এরপরে সংস্কার আছে, কিন্তু এরই মাঝে বলল যে বুদ্ধিয়াদয় অষ্টৌ আত্মমাত্র বিশেষ গুণাহ। বুদ্ধি প্রভৃতি, বুদ্ধি, ইচ্ছা, দ্বেষ, বুদ্ধি, বুদ্ধি, সুখ, দুঃখ, ইচ্ছা, দ্বেষ, ধর্ম অধর্ম সংস্কার। এই আটটা হচ্ছে আত্মার বিশেষ গুণ। আর তার মধ্যে আবার বুদ্ধি, ইচ্ছা, প্রযত্ন এর আবার নিত্য অনিত্য। ঈশ্বরের বুদ্ধি, ইচ্ছা, প্রযত্ন নিত্য, আর জীবের বুদ্ধি, ইচ্ছা, প্রযত্ন অনিত্য। এরপরে দেখো ওখানে বলা হয়েছিল অধর্ম পর্যন্ত। অধর্মের পরে হচ্ছে সংস্কার। সংস্কার ত্রিবিধ। সংস্কার হচ্ছে তিন প্রকার। কি কি? বেগ, বেগঃ, ভাবনা, স্থিতিস্থাপকশ্চেতি। সংস্কার ত্রিবিধ, বেগঃ, ভাবনা, স্থিতিস্থাপকশ্চেতি। ঠিক আছে। বেগ কি? বেগ কোথায় থাকে? বেগ কোথায় থাকে? বেগ থাকে পৃথিব্যাদি চতুষ্টয় মনোবৃত্তি। বেগ কোথায় থাকে না বেগ থাকে পৃথিব্যাদি চতুষ্টয় মনোবৃত্তি। মানে পৃথিব্যাদি, পৃথিবী, অপ, তেজ, পৃথিব্যাপ, তেজ, বায়ু। মানে পার্থিব বস্তুর মধ্যে বেগ থাকে, যেমন আমরা পার্থিব বস্তু, আমাদের মধ্যে বেগ আছে। অপ, অপ মানে জল। পৃথিবী অপ, অপের মধ্যে, অপ মানে জল, জলের মধ্যে বেগ থাকে, নদীর জল সর্বদাই প্রবাহিত হয়। পৃথিবী অপ তেজ, তেজ মানে আগুন, আগুনের মধ্যে বেগ থাকে, কারণ কত স্পিডে আগুনের যে শিখাগুলো, তার যে উৎসস্থল সেখান থেকে উপরের দিকে ওঠে। মানে কোথাও ধরো একটা আগুন জ্বলছে, কাঠের আগুন জ্বলছে, কাঠটা জ্বলছে ধরো অনেকটা নিচেই, সেখান থেকে কত স্পিডে সে উপরের দিকে স্ফুলিঙ্গগুলো ওঠে, তাহলে ওটা একটা বেগ। তাহলে ওটা একটা বেগ। তাহলে বেগ থাকে পৃথিবীতে, পৃথিব্যাদি চতুষ্টয়, পৃথিব্যাদি চতুষ্টয়। ঠিক আছে, মানে পৃথিব্যাদি চতুষ্টয়, পৃথিবী, অপ, তেজ, বায়ু। পৃথিবী, অপ, তেজ, বায়ু। বায়ুর মধ্যেও বেগ থাকে, এটা বলার কোনো প্রয়োজন নেই। আর মনের মধ্যে বেগ থাকে। এখন আমি বসে আছি এখানে, দুদিন আগেই কর্ণাটকে ছিলাম, সেখানে কি কি ঘটছিল আমি এক নিমেষের মধ্যে আমি কর্ণাটকে চলে গেলাম, আমার মনটা কর্ণাটকে চলে গেল। ও এই সময়ে এই কাজ করছিলাম, মানে এক নিমেষের মধ্যে কর্ণাটকে চলে গেল মনটা। তাহলে মনের মধ্যেও বেগ আছে। তাই দেখো বলছে বেগ হচ্ছে কোথায় কোথায় থাকে?
পৃথিবী চতুষ্টয় মনোবৃত্তি, পৃথিবী অপ তেজ বায়ু এবং মন, এদের মধ্যে বৃত্তি অবস্থান করে। আর কি আহ, আর কি তারপর হচ্ছে ভাবনা, বেগের পর ভাবনা। ভাবনা কি না, ভাবনা হচ্ছে ভাবনা হচ্ছে অনুভবজন্য স্মৃতি হেতুর ভাবনা। অনুভবজন্য স্মৃতি, তার যে হেতু, তার সেটা হচ্ছে ভাবনা। মানে কি, মূল বক্তব্য হচ্ছে যে স্মৃতির যে কারণ সেটাই হচ্ছে ভাবনা। স্মৃতি মানে আমাদের স্মৃতি কোনটাকে বলে? স্মৃতি হচ্ছে ধরো এই যে কর্ণাটকে গেছি, বা তোমরাও বিশ্ববিদ্যালয়ে যেতে প্রত্যেকদিন কত কি মজা করেছো, কত কি তোমাদের জীবনে ঘটনা আছে, সেইগুলো যখন এখন স্মরণ করো, ঠিক আছে, সেইগুলো যখন এখন তোমরা ঘরে স্মরণ করছো, এইগুলো হচ্ছে স্মৃতি। এইগুলো হচ্ছে স্মৃতি। এবং এই স্মৃতিটা যে জাগিয়ে তোলো, তার পিছনে আর একটা ভাবনা কাজ করে, আর একটা কিছু আর একটা যে কিছু একটা, মানে স্মৃতি হেতু ভাবনা। মানে কি বলবো, ধরো 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 বিশ্ববিদ্যালয়ে ধরো কোনো দিন এরকম হয়েছে যে তোমরা টিফিন খাচ্ছ, টিফিন খেতে খেতে কারোর একজন টিফিনে একটা কি পড়ে গেল না, কারোর একটা টিফিনে একটা আরশোলা পড়ে গেল, দিয়ে সবাই লাফিয়ে উঠলে, চিৎকার করে উঠলে, ঠিক আছে। এখন ওটা বিশ্ববিদ্যালয় লাইফে ঘটেছিল, বিশ্ববিদ্যালয়ের লাইফে ঘটেছিল, ঠিক আছে। এখন তোমরা যখন বাড়িতে, সেই বিশ্ববিদ্যালয়ের জীবন অনেকদিন আগে শেষ হয়ে গেছে, তোমরা বাড়ি এসে গেছো, বাড়িতে দিন কাটাচ্ছ নিজের মতো করে। একদিন খেতে বসেছো, হঠাৎ করে কারোর থালায় একই রকমভাবে আরশোলা পড়লো খেতে খেতে। সঙ্গে সঙ্গে তোমার ওই যে বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটা মনে পড়লো, যে এটা আমাদের বাড়িতে হলো, এটা আমাদের ওই ইউনিভার্সিটি লাইফেও হয়েছিল। তাহলে ওই দেখো, তোমরা বসে আছো এখন, 2 বছর আগে কি ঘটেছিল মনের মধ্যে চলে এলো। ওই যে 2 বছর আগে যে ঘটনাটা ঘটেছিল, ওটা হচ্ছে স্মৃতি। আর সেই স্মৃতিটাকে জাগিয়ে তুললো কে? এখন যে তোমার থালাতে যে আরশোলা পড়লো, এটা হচ্ছে হেতু। ওই পূর্বের যে স্মৃতি, সেটাকে জাগিয়ে তোলার পিছনে হেতু কি? এই যে আরশোলা পড়া, এইটা। তাই বলছে যে অনুভবজন্য স্মৃতি হেতু, অনুভবজন্য যে স্মৃতি, ঠিক আছে, অনুভবজন্য যে স্মৃতি, সেই স্মৃতির হেতু যেটা, সেটা হচ্ছে ভাবনা। আর ভাবনা থাকে কোথায়? আত্মমাত্র বৃত্তি, আত্মাতে থাকে। এই ভাবনা কেবলমাত্র আত্মাতে থাকে। বেগ কোথায় থাকে? বেগ বললাম পৃথিবী চতুষ্টয় মনোবৃত্তি, পৃথিবী আপ তেজ বায়ু আর তার সঙ্গে মন, এই 5টা জায়গায় বেগ থাকে। আর অনুভবজন্য স্মৃতি হেতুর ভাবনা, এবং ভাবনা থাকে আত্মাতে। অন্যথা কৃতস্য পুরস্তাৎ অবস্থাপাদকঃ স্থিতিস্থাপকঃ। অন্যথা কৃতস্য পুরস্তাৎ অবস্থাপাদকঃ স্থিতিস্থাপকঃ কটাদি পৃথিবীবৃত্তি। এই যে পূর্বের লাইনটা আমি একটু পরে বলবো, দেখে বলবো, ঠিক আছে। অন্যথা কৃতস্য, এইটা। তাহলে কটাদি পৃথিবীবৃত্তি, স্থিতিস্থাপক হচ্ছে থাকে কোথায়? পৃথিবীতে থাকে। আর কটাদি, কট মানে হচ্ছে যে ওই মাদুর, মানে বসার যে আসন টাসন, সেইগুলোকে কট বলে। বসার জন্য যে আসন, সেইগুলোকে বলে, ঠিক আছে, আসন বা মাদুর, এইগুলো। তাহলে পৃথিবীতে থাকে, আর কটাদি বৃত্তি কটে থাকে, ঠিক আছে। এখন
তাহলে কি হলো? তাহলে দেখো আমরা কি পড়লাম, আমরা আমরা গুণগুলো সব হয়ে গেল। আমরা আগেই পড়েছিলাম রূপ, রস, গন্ধ, স্পর্শগুলো আগে পড়েছিলাম। গতকাল থেকে বুদ্ধি পড়াচ্ছিলাম। বুদ্ধি, সুখ দুঃখ, ইচ্ছা, দ্বেষ, ধর্ম, অধর্ম, সংস্কার সবগুলো হয়ে গেল এখানে। মানে গুণগুলো 8টা হয়ে গেল। এই 8টা বলছি, হ্যাঁ, বুদ্ধি থেকে শুরু করে 8টা হলো, আর পূর্বেই হয়েছিল কিছু। তাহলে এখানে গুণের আলোচনা শেষ হলো। গুণের পর কি ছিল? গুণের পরে কি ছিল? 9টা দ্রব্যের মধ্যে গুণের পরে কি ছিল? সরি, 9টা বলছি, পদার্থ, দ্রব্য, গুণ, কর্ম। কর্ম ছিল না? 7টা পদার্থ, হ্যাঁ। দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, সবগুলো এখানে বলা হবে। দেখো, তাহলে প্রথমে পদার্থ ছিল, দ্রব্য, কটা দ্রব্য ছিল? 9টা দ্রব্য। দেখো দেখো কত সুন্দর বলার স্টাইল। প্রথমে 7টা পদার্থ, 7টা পদার্থের মধ্যে প্রথম কি ছিল? দ্রব্য। সেই প্রথমে 9টা দ্রব্য বিষয়ে বলা হয়েছে। পৃথিবী কীরকম, অপ কীরকম, তত্র গন্ধবতী পৃথিবী, সা দুইবিধা, নিত্যা নিত্যা চ নিত্যা, পরমাণুরূপা অনিত্যা কার্যরূপা, পুনস্ত্রিবিধা, শরীরেন্দ্র বিষয় ভেদাত, শরীরম অস্মদাদিনাম, মনুষ্যাদিনাম, তারপরে ইন্দ্রিয়ম রূপগ্রাহকম, চক্ষুকৃষ্ণ তারাগ্রবর্তী ছিল। ওইখানে দ্রব্য বিষয়ে 9টা দ্রব্য বিষয়ে বলেছে। দ্রব্য, গুণ, দ্রব্য, গুণ। এখন গুণ বিষয়ে বললো। এবারে দ্রব্য, গুণ, কর্ম। এখন কর্ম বিষয়ে বলবে। দেখো, কর্ম কয় প্রকার ছিল মনে আছে? এগুলো আগেই বলা হয়েছিল। কর্ম কয় প্রকার? কর্ম কয় প্রকার? হ্যাঁ, 5 প্রকার। 5 প্রকার। হুম, 5 প্রকার। তাই দেখো বলছে কর্ম হচ্ছে 5 প্রকার, তৎবিষয়ে এখন বলা হচ্ছে। কর্ম কি? চলনাত্মকম কর্ম, যেটা সর্বদাই চলনাত্মকম মানে কি? যেটা সর্বদাই চলাচল করে, মানে স্থির নয়। আমি যদি স্থির হয়ে বসে থাকি সেটা কিন্তু কর্ম নয়। যেটা তাহলে যেটা যেটা সচল, ঠিক আছে, যেটা সচল মানে যেটা চঞ্চল, স্থির নয়, সেটাই হচ্ছে কর্ম। ওইখানে 5 প্রকার যে কর্ম ছিল, তার মধ্যে আমি একবার মনে করিয়ে দিই কি কি ছিল। উৎক্ষেপণ, উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ এবং গমন। উৎক্ষেপণ, আকুঞ্চন, উৎক্ষেপণ, অপক্ষেপণ, উৎক্ষেপণ, অপক্ষেপণ, আকুঞ্চন, প্রসারণ, গমন, এই 5 প্রকার ছিল কর্ম। উৎক্ষেপণ কি? আমি যদি একটা ঢিল, মানে মাটির ঢেলা, জোরে উপর দিয়ে ছুঁড়ে দিই, ওই যে দেখো ঢেলাটা ছিল আমার হাতের মধ্যে, যখন উপর দিয়ে ছুঁড়লাম সেটা উপরের যে দিক, উপরের দিকের সঙ্গে তার সংযোগ হলো, উপরের দিকের সঙ্গে সংযোগ হলো। ছিল আমার হাতে, নিচেতে ছিল, যখন ছুঁড়লাম ওটা 10 ফুট পর্যন্ত উঠে গেল। তাহলে যে 10 ফুট উপরের দিকে তার সংযোগ হলো, এই যে 10 ফুট উপরের দিকে সংযোগ হলো, তার হেতু, সেটা হচ্ছে তার হেতু যে কর্ম, তার হেতু যে কর্ম, সেটা হচ্ছে উৎক্ষেপণ। আবারও বলছি, দেখো বোঝা গেল হ্যাঁ কিনা? মানে অধস্থিত কোনো বস্তু যখন উপরের দিকে ওঠে, অর্থাৎ উপরের দিকের সঙ্গে তার সংযোগ হয়। অধস্থিত কোনো বস্তু যখন উপরের দিকে ওঠে, অর্থাৎ উপরের দিকের সঙ্গে তার সংযোগ হয়, এই সংযোগের যে হেতু তাকে বলা হয় উৎক্ষেপণ কর্ম। এই সংযোগের যে হেতু তাকে বলা হয় উৎক্ষেপণ কর্ম। বোঝা গেল কি? হ্যাঁ। তাই দেখো বলছে যে ঊর্ধ্বদেশ সংযোগ হেতু, ঊর্ধ্বদেশ তার সংযোগের হেতু হচ্ছে উৎক্ষেপণ। এমন ধর একটা বস্তু যে উপরে আছে, এরপরে হচ্ছে অপক্ষেপণ। অপক্ষেপণ এমন ধরো কোনো একটা বস্তু যেটা উপরে আছে,
নিচের দিকে পড়ছে, তার মানে কি তার নিচের দিকের সঙ্গে সংযোগ হলো, তার নিম্ন দিকের সঙ্গে সংযোগ হলো, ঠিক আছে। তাই অধোদেশ সংযোগ হেতু, অধোদেশ মানে নিম্ন দেশ, তার সঙ্গে সংযোগ হবে, সেই সংযোগের যে হেতু সেটাই হচ্ছে অপক্ষেপণ। যেমন ধরো কোনো একটা ফল গাছের মধ্যে আছে, পেকে গেছে, নিচের দিকে পড়ে গেল, মানে গাছের যে ডাল মোটা বৃন্ত সেখান থেকে ছিন্ন হয়ে নিচের দিকে পড়ে গেল, তাহলে যখন পড়ে গেল ওই ফলটা তো ওখানে আর স্থির থাকবে না, সেটা নিচের দিকে পড়ে যাবে, মানে কি অধোদেশের সঙ্গে তার সংযোগ হলো। তাই ওই যে অধোদেশের সঙ্গে সংযোগের যে হেতু সেটা হচ্ছে অপক্ষেপণ, ঠিক আছে। আর শরীর সন্নিকৃষ্ট সংযোগ হেতু আকুঞ্চন। কেউ ধরো দূরে দাঁড়িয়ে আছে, তুমি তার হাতটা ধরে কাছে টেনে নিলে, তা দূরে ছিল, তোমার শরীরের দিকে চলে এলো, তোমার তোমার কাছের দিকে আরও এলো। তাই ওই শরীর ও সন্নিকৃষ্ট সংযোগ, সন্নিকৃষ্ট মানে অত্যন্ত কাছে, শরীরের অত্যন্ত কাছে যে নিয়ে আসা বা সংযোগ, শরীরের অত্যন্ত শরীরের শরীরের দিকে, নিজের শরীরের দিকে যে নিয়ে আসা বা কাউকে আকৃষ্ট করা, এটার যে হেতু সেটা হচ্ছে আকুঞ্চন। শরীর ও সন্নিকৃষ্ট সংযোগ হেতু, শরীরের দিকে নিয়ে আসা যে সংযোগ তার যে হেতু সেটা হচ্ছে আকুঞ্চন। আর আমার কাছে কেউ আছে, তাকে আমি দূরে ঠেলে দিচ্ছি, এই যে কর্ম এটা হচ্ছে প্রসারণ। আমার আমার কাছে, আমার নিকটে কেউ আছে, তাকে আমি দূরে ঠেলে দিলাম, এটা হচ্ছে প্রসারণ। তাই বলি দেখো বিপ্রকৃষ্ট সংযোগ হেতু, বিপ্রকৃষ্ট মানে হচ্ছে বিপ্রকৃষ্ট মানে হচ্ছে দূরে ঠেলে দেওয়া, মানে আমার আমার থেকে দূরে করা, তাকে আমার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া, এটা হচ্ছে বিপ্রকৃষ্ট। তাহলে শরীর সন্নিকৃষ্ট সংযোগ হেতু আকুঞ্চনম, বিপ্রকৃষ্ট সংযোগ হেতু প্রসারণম, অন্যত সর্বম গমনম। আর এইগুলো বাদ দিয়ে বাকি সবই গমন। তাহলে একবার বলো তো, নিচের দিকে এলে তাকে কি বলে? কোনো বস্তু নিচের দিকে এলে, নিচের দিকে সংযোগ হলে অপক্ষেপণ। অপক্ষেপণ। আর শরীর থেকে দূরে গেলে তাকে কি বলে? প্রসারণ। প্রসারণ। কাছে এলে আকুঞ্চন, উপরে গেলে উৎক্ষেপণ, বাকি সব গমন। অন্যত সর্বম গমনম। দেখো কর্ম হয়ে গেল, তাহলে দ্রব্য গুণ কর্ম সামান্য, এরপরে ছিল সামান্য। সামান্য কি বলছে? নিত্যম একম অনেকানুগতম সামান্যম। এইগুলো কিন্তু মাথায় রাখবে, এইগুলো খুব ইম্পর্টেন্ট। সামান্য হচ্ছে নিত্য, সামান্য নিত্য, ঠিক আছে। সামান্য হলো নিত্য, সামান্য হচ্ছে এক, সামান্যের কোনো ভাগ হয় না, সামান্য একটাই, ঠিক আছে। এবং অনেক আনুগতম, যেটা অনেকের মধ্যে থাকে। যদি উদাহরণ দিয়ে বলি, যেমন ধরো মনুষ্যত্ব, মনুষ্যত্ব এটা হচ্ছে সামান্য। অ্যাকচুয়ালি যে জাতি জাতি বলা হয় না, সেই জাতিটা হচ্ছে সামান্য। অ্যাকচুয়ালি যে জাতি বলা হয় সেই জাতিটা হচ্ছে সামান্য। না কীরকম? অনেকের মধ্যে অনুগত, অনুগত মানে অনেকের মধ্যে থাকা, অনেকের মধ্যে অনুস্যূতভাবে বিদ্যমান থাকা, অনেকের মধ্যে অনুগত, অনেকের মধ্যে অনুস্যূতভাবে বিদ্যমান থাকা, এটা হচ্ছে সামান্য। তাই দেখো যে নিত্যম, সামান্য হচ্ছে নিত্য, সামান্য হচ্ছে একটাই। যদি বলা হয় যে ব্যাঘ্রত্ব জাতি, তাহলে এই যে ব্যাঘ্রত্ব জাতি, পৃথিবীতে যত ব্যাঘ্র আছে সকলের মধ্যেই কিন্তু আছে, তাহলে ব্যাঘ্রত্ব জাতিটা একটাই। এমন নয় যে একটা নেকড়ে বাঘ, একটা রয়্যাল বেঙ্গল টাইগার, উভয়ের মধ্যে দুই প্রকার ব্যাঘ্রত্ব জাতি আছে, এমন নয়, একটাই। মনুষ্যত্ব জাতি, পৃথিবীতে যত মানুষ আছে সকলের মধ্যে মনুষ্যত্ব আছে। তাই বলছে নিত্যম একম অনেকানুগতম সামান্যম। তাহলে নিত্য, দেখো মানুষের মৃত্যু হয়, মানুষ ধ্বংস হয়ে যায়, কিন্তু মনুষ্যত্ব ধ্বংস হয় না, মানুষত্ব জাতি নষ্ট হয় না। কোনো পশু মারা যায়, তার যে পশুত্ব সেটা নষ্ট হয় না। তাই নিত্য এবং এক এবং অনেক আনুগত, অনেকের মধ্যে বিদ্যমান, সেটাই হচ্ছে সামান্য।
এই সামান্য থাকে কোথায়? দ্রব্যের মধ্যে থাকে, গুণের মধ্যে থাকে, কর্মের মধ্যে থাকে। মানে আমাদের যে সাতটা পদার্থ বললাম, সাতটা পদার্থ দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ, সমবায়, অভাব, এই সাতটা পদার্থের মধ্যে সামান্য কোথায় কোথায় থাকে? সামান্য মাত্র দ্রব্য, গুণ এবং কর্মে থাকে। দ্রব্য মানে আমরা, মানুষ, পশু, পাখি, এইগুলো দ্রব্য। তাহলে আমাদের মধ্যে সামান্য আছে, মানে মনুষ্যত্ব, পশুত্ব, এইগুলোর মধ্যে বৃক্ষত্ব, বৃক্ষ হচ্ছে দ্রব্য, এদের মধ্যেও কিন্তু সামান্য আছে। জল একটা দ্রব্য, অপ্ত, ঠিক আছে। তেজ একটা দ্রব্য, তেজস্ত্ব, তেজস্ত্ব এরকম হবে, মানে দ্রব্যের মধ্যে সামান্য থাকে। গুণ, রূপ, ধরো রক্ত, রক্ত মানে হচ্ছে যে মানে হচ্ছে কালো, না রক্ত মানে লাল, মেবি রক্ত লাল, ঠিক আছে। কৃষ্ণ মানে কালো, তাহলে কৃষ্ণ হচ্ছে কালো, কালো হচ্ছে রূপ, অতএব গুণ। কৃষ্ণ একটা গুণ, কেন গুণ? না কৃষ্ণ মানে হচ্ছে কালো, আর সেই কালোটা হচ্ছে রূপ, অতএব কৃষ্ণত্ব জাতি, মানে কৃষ্ণত্ব এরকম হয়, গুণেরও সামান্য থাকে। আর কর্ম, এই যে বললাম যে উৎক্ষেপণাত্ব, অধক্ষেপণাত্ব, আকুঞ্চনাত্ব, প্রসারণত্ব, গমনত্ব, এরকম এদেরও জাতি হয়। তাহলে কি হলো? যে দ্রব্য, গুণ, কর্মবৃত্তি, সামান্য হচ্ছে তিনটের মধ্যে থাকে, দ্রব্য, গুণ এবং কর্মের মধ্যে থাকে। এবং এই সামান্য দুই প্রকার, পর অপর ভেদাত, পর এবং অপর ভেদাত। এখন তোমরা বলবে তাহলে স্যার যে আপনি বললেন যে নিত্যম একম এক প্রকার, হ্যাঁ সামান্য এমনিতে এক প্রকার, কিন্তু ওই এক প্রকারটাকেই আর তার বৈশিষ্ট্য অনুসারে ভাগ করা হয়। মানে পশুত্ব জাতি বললাম যে ধরো ব্যাঘ্রত্ব জাতি, ব্যাঘ্রত্ব, এটা ব্যাঘ্রত্ব জাতি, ঠিক আছে। কিন্তু কখনো কখনো এই ব্যাঘ্রত্ব জাতিটাকে ধরো বললাম যে ধরো ভিন্ন ভিন্ন ব্যাঘ্র আছে, বা এরকম বললাম যে ধরো বৃক্ষত্ব জাতি, বৃক্ষত্ব জাতি, ঠিক আছে না। কেন বৃক্ষ ধরো বললাম যে আম্রবৃক্ষ, কাঁঠালো বৃক্ষ, ঠিক আছে, দুরকম বৃক্ষ আছে। তাহলে আম্রবৃক্ষের মধ্যেও বৃক্ষত্ব আছে, কাঁঠালের মধ্যেও বৃক্ষত্ব আছে, তা উভয়ের মধ্যেই কিন্তু বৃক্ষত্বটা সামান্যভাবে আছে। কিন্তু এই যে কাঁঠালের বৃক্ষত্ব, কাঁঠাল, আম্র বৃক্ষত্ব, এইভাবে এদেরকে কিছু বিশেষণ যোগ করে এদেরকে ভাগ করা হয়। তাই তদ্বৈবিধম, পর এবং অপর, পর অপর, পরম সত্তা অপরম দ্রব্যাদি, পরম সত্তা অপরম দ্রব্যাদি। সামান্য গেল। বিশেষ হচ্ছে কি, বিশেষ আবার সব জায়গায় থাকে না, বিশেষ থাকে মাত্র নিত্য দ্রব্যের মধ্যে। তাই দেখো বলছে যে নিত্যদ্রব্য বৃত্তয় বিশেষাহা ব্যবর্তকাহা, নিত্যদ্রব্য বৃত্তয়, নিত্যদ্রব্য বৃত্তয় বিশেষাহা ব্যবর্তকাহা, নিত্যদ্রব্যের মধ্যে থাকে। নিত্যদ্রব্য কি কি? আকাশ, কাল, দিক, আত্মা, মন। আকাশ, কাল, দিক, আত্মা, মন। দ্রব্য কটা? দ্রব্য 9টা। পৃথিবী, অপ, তেজ, বায়ু। পৃথিবী, অপ, তেজ, বায়ু 4টে, এইগুলো হচ্ছে অনিত্য। পৃথিবী, অপ, তেজ, বায়ু এই 4টে অনিত্য। আকাশ, কাল, দিক, আত্মা, মন এই 5টা হচ্ছে নিত্য, এই 5টা নিত্য। আর এই বিশেষ থাকে নিত্য দ্রব্যের মধ্যে। আকাশ, কাল, দিক, আত্মা, মন এই 5টার মধ্যে বিশেষ থাকে, ঠিক আছে। তাহলে দেখো নিত্যদ্রব্য বৃত্তয় বিশেষাহা, এবং বিশেষ কি? বিশেষ হচ্ছে ব্যবর্তক। ব্যবর্তক মানে হচ্ছে পৃথক করা হয় যার মাধ্যমে, যার দ্বারা পৃথক করা হয়। যেমন ধরো ধরো একটা বনের মধ্যে 50টা আম গাছ আছে, 50টা আম গাছ আছে আর একটা কাঁঠাল গাছ আছে। তাহলে ওই যে 50টা আম গাছ আর একটা কাঁঠাল গাছ,
ওই আম্রবৃক্ষ আর কাঁঠাল বৃক্ষের মধ্যে মানে পার্থক্য আছে, হ্যাঁ কি না? আম্রবৃক্ষ এবং কাঁঠাল বৃক্ষ উভয়ের মধ্যে পার্থক্য আছে, হ্যাঁ কি না? মানে পরস্পর ভিন্ন, হ্যাঁ কি না? হ্যাঁ আছে। এই যে হ্যাঁ হ্যাঁ পরস্পর ভিন্ন। এই যে পরস্পর ভিন্ন কিভাবে হলো, কেন পরস্পর ভিন্ন? কারণ কাঁঠাল বৃক্ষের মধ্যে বৃক্ষত্ব আছে, আম্র বৃক্ষের মধ্যেও বৃক্ষত্ব আছে, কিন্তু কাঁঠাল বৃক্ষের মধ্যে কাঁঠাল বৃক্ষত্ব আছে, আম্র বৃক্ষের মধ্যে আম্র বৃক্ষত্ব আছে। এই যে কাঁঠাল বৃক্ষত্ব আর আম্র বৃক্ষত্ব, মানে কাঁঠাল বৃক্ষত্ব, এটা এটা হচ্ছে বিশেষ, কাঁঠাল বৃক্ষত্ব এটা বিশেষ। এই কাঁঠাল বৃক্ষত্বটা কাঁঠাল বৃক্ষটিকে আম্র বৃক্ষের থেকে আলাদা করেছে। আবারও বলছি, কাঁঠাল বৃক্ষত্বটা কাঁঠাল বৃক্ষটিকে আম্র বৃক্ষের থেকে আলাদা করছে। আবার আম্র বৃক্ষের মধ্যে যে আম্র বৃক্ষত্ব, এই আম্র বৃক্ষত্বটা আম্র বৃক্ষকে কাঁঠাল বৃক্ষ থেকে আলাদা করছে। তাই এটা হচ্ছে ব্যবর্তক, মানে ভিন্ন করে, যে যে নিজেকে অন্যের থেকে পৃথক করে, যে নিজেকে অন্যের থেকে পৃথক করে বা অন্যের থেকে পৃথক করা হয় যার মাধ্যমে, সেটা হচ্ছে ব্যবর্তক। অন্যের থেকে পৃথক করা হয় যার মাধ্যমে, সেটা হচ্ছে ব্যবর্তক। বোঝা গেল, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। হুম, দেখো আমরা 7টা পদার্থ পড়ছিলাম, দ্রব্য, গুণ, কর্ম, সামান্য, বিশেষ হলো, এরপরে সমবায়। সমবায় কি? সমবায় মানে হচ্ছে নিত্য সম্বন্ধ সমবায়। সমবায় হচ্ছে নিত্য সম্বন্ধ, নিত্য সম্বন্ধ সমবায়। সমবায় হচ্ছে মানে সমবায় একটা সম্বন্ধ, সমবায় একটা সম্বন্ধ বিশেষ। কিরকম সম্বন্ধ বিশেষ? যেটা নিত্য সম্বন্ধ, যেটা নিত্য সম্বন্ধ। সাপোজ ধরো যে যেটা যেটা সংযোগ সম্বন্ধ, সংযোগ সম্বন্ধ কিন্তু নিত্য নয়, সংযোগ সম্বন্ধ কিন্তু নিত্য নয়, ঠিক আছে? সংযোগ সম্বন্ধ হচ্ছে অনিত্য, সংযোগ সম্বন্ধ নিত্য নয়, সংযোগ সম্বন্ধ অনিত্য। আর এইগুলো আরও অনেক সম্বন্ধ আছে, সংযোগ, সমবায়, সমবেত সমবায়, ঠিক আছে? এখন এই সংযোগ হচ্ছে অনিত্য, কিন্তু সমবায় হচ্ছে নিত্য। মানে নিত্য মানে সমবায়, নিত্য মানে কি? নিত্য মানে হচ্ছে সমবায় সম্বন্ধটা যেখানে থাকে, ঠিক আছে? আবারও বলি যে এই সম্বন্ধ কখনো একটা বস্তুর মধ্যে থাকতে পারে না, সম্বন্ধ কখনো একটা বস্তুর মধ্যে থাকতে পারে না। সম্বন্ধ হতে গেলে দুটো বস্তু লাগে, এটা মাথায় রাখবে। সম্বন্ধ থাকতে গেলে অবশ্যই দুটো বস্তু লাগে, কারণ একটা বস্তুর মধ্যে সম্বন্ধ হয় না, ঠিক আছে? একটা বস্তুর মধ্যে সম্বন্ধ হয় না, সম্বন্ধ হতে গেলে দুটো বস্তু লাগে, কারণ দুটো বস্তুকে ডিপেন্ড করেই তো সম্বন্ধটা হবে। ঠিক আছে, তাহলে কি বললাম? সম্বন্ধ হচ্ছে দুটো বস্তুর মধ্যে থাকে, তাই একটা নিয়ম আছে, সম্বন্ধ হি দ্বিনিষ্ঠ। লিখে নিতে পারো এগুলো। শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যালো, শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। এখন শোনা যাচ্ছে। মানে সম্বন্ধ থাকে দুটো বস্তুর মধ্যে, সম্বন্ধ কখনো একটা বস্তুর মধ্যে থাকে না। সম্বন্ধ হচ্ছে রিলেশন, দুটো বস্তু না হলে সম্বন্ধ হয় না। সাপোজ ধরো যে একটা পেন একটা খাতার উপরে আছে, তাহলে খাতা এবং পেনের মধ্যে সম্পর্ক আছে, সম্বন্ধ আছে। পেনটা যদি শূন্যে ভাসে, তাহলে পেনটার মধ্যে কিন্তু কোনো মানে পেনটার সঙ্গে অন্য কারো সম্বন্ধ নেই। পেনটা যদি শূন্যে ভাসে, তখন পেনটার কিন্তু অন্য কোনো বস্তুর সঙ্গে সম্বন্ধ নেই।
পেনটা যদি খাতার উপরে থাকে তবে বলতে পারবো যে পেন ও খাতার মধ্যে সম্বন্ধ আছে। ঠিক আছে, মানে সম্বন্ধ হতে গেলে দুটো বস্তু লাগে, তাই একটা নিয়ম আছে যে সম্বন্ধ হি দ্বিনিষ্ঠ, লিখে নিতে পারো সম্বন্ধ হি দ্বিনিষ্ঠ, মানে দুটো বস্তুর মধ্যে থাকে সম্বন্ধ। আর সমবায় সম্বন্ধ হচ্ছে এমন একটা সম্বন্ধ যেটা নিত্য সম্বন্ধ। নিত্য সম্বন্ধ মানে কীরকম? নিত্য সম্বন্ধ মানে মানে সমবায় সম্বন্ধটা যে দুটো বস্তুকে আশ্রয় করে থাকে। আচ্ছা, আরেকটা বলি, ধরো বলছি যে পেন এবং খাতার মধ্যে সম্বন্ধ আছে, পেন এবং খাতার মধ্যে সম্বন্ধ আছে, মানে একটা পেন খাতার উপরে রাখা আছে, একটা পেন খাতার উপরে রাখা আছে। হুম, তা পেন এবং খাতার মধ্যে সম্বন্ধ আছে, তা ওই পেনটা হাতে করে তুলে নিলাম, পেনটা খাতার উপর থেকে হাতে করে তুলে নিলাম, তাহলে কি আর সম্বন্ধটা থাকবে? না। সম্বন্ধটা থাকবে, তাই তো। আচ্ছা, যদি বলি যে খাতার উপরে পেনটা আছে, খাতার উপরে পেনটা আছে, ঠিক আছে, খাতার উপরে পেন আছে, তাহলে ওই যে সংযোগ সম্বন্ধটা কোথায় আছে? সংযোগ সম্বন্ধ কোথায় আছে? খাতার মধ্যেও আছে, পেনের মধ্যেও আছে, এটা মাথায় রাখবে। সংযোগ সম্বন্ধটা কোথায় আছে? খাতার মধ্যেও আছে, পেনের মধ্যেও আছে। ঠিক আছে, কি বললাম বোঝা গেল? হ্যাঁ। সম্বন্ধ যার থাকে তাকে কি বলে? ধন যার থাকে তাকে কি বলে? ধনী বলে না? হ্যাঁ। তাহলে সম্বন্ধ যার থাকে তাকে কি বলে? কি হবে? সম্বন্ধ যার থাকে তাকে কি বলে? সম্বন্ধী। হ্যাঁ বলো। সম্বন্ধী হবে। সম্বন্ধী, একদম। তাহলে সংযোগ সম্বন্ধটা খাতারও আছে আবার পেনেরও আছে। যখন আমি একটা খাতার উপরে পেন রাখলাম তখন ওই সংযোগ সম্বন্ধটা খাতাতেও আছে, পেনেতেও আছে। তাহলে সংযোগ সম্বন্ধের সম্বন্ধী কে কে? সংযোগ সম্বন্ধের সম্বন্ধী কে কে? খাতা আর পেনটা। খাতার পেন, একদম। যখন আমি খাতা থেকে পেনটাকে তুলে নিচ্ছি, যখন আমি খাতা থেকে পেনটাকে তুলে নিচ্ছি তখন সংযোগ সম্বন্ধটা থাকবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তাই তো। তার মানে নষ্ট হয়ে গেল। এরপর ভেবে দেখো যে ওই সম্বন্ধটা নষ্ট হয়ে গেলেও সম্বন্ধীগুলো কি নষ্ট হলো? সম্বন্ধটা না। নষ্ট হয়ে গেলেও সম্বন্ধীগুলো কি নষ্ট হলো? না। না। কিন্তু এই যে কিন্তু এই যে যে সমবায় সম্বন্ধ, এটা এমন একটা সম্বন্ধ, এই সমবায় সম্বন্ধ ততক্ষণ থাকবে যতক্ষণ তার সম্বন্ধীগুলো থাকবে। মানে সমবায় সম্বন্ধ ততক্ষণ থাকবে যতক্ষণ সম্বন্ধীগুলো থাকবে। সমবায় সম্বন্ধ তখনই নষ্ট হবে যখন তার সম্বন্ধীগুলো নষ্ট হবে। কি বললাম বুঝতে পারলে? সমবায় বুঝেছি। সম্বন্ধটা তখনই নষ্ট হবে যখন তার সম্বন্ধীগুলো নষ্ট হয়ে যাবে। না কীরকম? সমবায় সম্বন্ধ থাকে, ধর বললাম যে অবয়ব এবং অবয়বীর মধ্যে সমবায় সম্বন্ধ থাকে। অবয়ব এবং অবয়বী। অবয়ব কি? অবয়ব হচ্ছে আমাদের হাতটা, আর আমাদের সম্পূর্ণ শরীরটা হচ্ছে অবয়বী। তাহলে হাত এবং শরীরের মধ্যে সমবায় সম্বন্ধ আছে, এইটা কখনো নাশ হবে কি? সমবায় সম্বন্ধটা নাশ হবে কি? না। না। হুম হুম
সে কি রে? আচ্ছা আমি দেখছি না, দেখছি রে, একটা ক্লাস নিচ্ছি দেখে ফোন করছি তোকে আমি। হুম, দেখো, তার মানে শোনা যাচ্ছে উর্মিলা, শোনা যায়? হ্যাঁ, শোনা যাচ্ছে। তার মানে দেখো, এই যে বললাম যে সম্বন্ধীগুলোর যতক্ষণ থাকবে ততক্ষণ সমবায় সম্বন্ধ থাকবে। সমবায় সম্বন্ধ নষ্ট হতে গেলে আগে সম্বন্ধীগুলোকে নষ্ট হতে হবে। ভেবে দেখো, মানুষ যদি মারাও যায়, তার হাত এবং শরীরটা থেকে যাবে, তখনও কিন্তু উভয়ের মধ্যে সমবায় সম্বন্ধ আছে। তখনও কিন্তু উভয়ের মধ্যে সমবায় সম্বন্ধ আছে। ধরো, যখন মানুষটাকে দাহ করা হবে, সম্পূর্ণ শরীরটাও নষ্ট হয়ে গেল, হাতও নষ্ট হয়ে গেল, মানে প্রথমে সম্বন্ধীগুলো নষ্ট হয়ে গেল, সম্বন্ধীগুলো নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সমবায় সম্বন্ধ নষ্ট হয়ে গেল। বোঝা গেল? তাই সমবায় সম্বন্ধ হচ্ছে নিত্য সম্বন্ধ, এবং এই নিত্য সম্বন্ধ তার ততক্ষণ থাকে যতক্ষণ তার সম্বন্ধীগুলো থাকে। বোঝা গেল হ্যাঁ কিনা? ক্লিয়ার? হ্যাঁ, কিন্তু এই অদ্বৈত সিদ্ধ ব্যাপারটা কি? বলছি, যুত সিদ্ধ বৃত্তি আর অযুত সিদ্ধ বৃত্তি, মানে অযুত সিদ্ধ বৃত্তি এটা হচ্ছে একটা সমাসবদ্ধ পদ। এখানে যুত সিদ্ধ বৃত্তি, যুত মানে হচ্ছে পৃথক, যুত মানে হচ্ছে পৃথক, আর অযুত মানে হচ্ছে অপৃথক। যুত মানে হচ্ছে পৃথক, আর অযুত মানে হচ্ছে অপৃথক। মানে সমবায় সম্বন্ধ যে দুটো সম্বন্ধীকে আশ্রয় করে থাকে, সেই দুটো সম্বন্ধী সর্বদাই অপৃথক হবে, অযুত অযুত সিদ্ধ হবে। মানে যুত সিদ্ধ হবে না, মানে পৃথকভাবে অবস্থান করবে না। কি বললাম? সমবায় সম্বন্ধ যে দুটো সম্বন্ধীকে আশ্রয় করে থাকবে, সেই দুটো সেই দুটো যে বস্তু সর্বদাই অযুত সিদ্ধ হবে। যুত সিদ্ধ মানে হচ্ছে পৃথক, যুত মানে পৃথক, যুত সিদ্ধ মানে পৃথক, পৃথক সিদ্ধ। আর অযুত সিদ্ধ মানে হচ্ছে অপৃথক সিদ্ধ। আবারও বলছি, সমবায় সম্বন্ধ যে দুটো বস্তুকে আশ্রয় করে থাকবে, সমবায় সম্বন্ধ যে দুটো বস্তুকে আশ্রয় করে থাকবে, সেই দুটো বস্তু কখনো পৃথকভাবে অবস্থান করতে পারবে না, সর্বদাই একসঙ্গে অবস্থান করবে। দেখো, বোঝা গেল কি বললাম? হ্যাঁ, বুঝতে আর সেই পেরেছি। একসঙ্গে অবস্থান করবে যে দুটো বস্তু, তার মধ্যেই বৃত্তি মানে থাকে সমবায় সম্বন্ধ। মানে সর্বদাই একসঙ্গে অবস্থান করে যে দুটো বস্তু, সেই অযুত সিদ্ধ বস্তু, সেই অযুত সিদ্ধ বস্তুর মধ্যে থাকে সমবায়। দেখো, ক্লিয়ার? হ্যাঁ, তাই দেখো, পরে দেখো, মানে ব্যাখ্যা করছে, ইয়য়োর দ্বয়োর মধ্যে, মানে যে দুটো বস্তুর মধ্যে, ইয়য়োর দ্বয়ের মধ্যে মানে যে দুটো বস্তুর মধ্যে, একম অবিনশ্বত, একম মানে একটা, মানে যে দুটো বস্তুর মধ্যে একটা, একম মানে একটা, অবিনশ্বত, অবিনশ্বত মানে যতক্ষণ না বিনষ্ট হচ্ছে, অবিনশ্বত মানে যতক্ষণ না বিনষ্ট হচ্ছে, একম অবিনশ্বত যতক্ষণ না বিনষ্ট হচ্ছে, হ্যাঁ, অপরাশ্রিতম এব অবতিষ্ঠতে, অন্যকে আশ্রয় করেই থাকে। মানে হাতটা যতক্ষণ না ধ্বংস হবে ততক্ষণ সে শরীরটাকে অবলম্বন করেই থাকবে। ঠিক আছে? অবয়ব অবয়বী, ধরো ধরো বৃক্ষ, ধরো বৃক্ষ আর ধরো বৃক্ষ
ধরো বৃক্ষ আর ডাল, বৃক্ষটা হচ্ছে অবয়বী, ডালটা হচ্ছে অবয়ব। মানে যখন ওই বৃক্ষটা, যখন ওই ডালটা মানে শাখাটা বৃক্ষের মধ্যে অবস্থান করে, ঠিক আছে, যখন যখন ওই শাখাটা বৃক্ষের মধ্যে অবস্থান করে তখনই সেটা অবয়ব। যখন সে কেটে তাকে ফেলে দেওয়া হলো সে কিন্তু অবয়ব নয়, ছিন্ন হয়ে গেল। তার মানে কি, যতক্ষণ সেটা অবয়ব ততক্ষণ সে বৃক্ষকে আশ্রয় করেই থাকে। তাই বলছে ইয়র দ্বয়ের মধ্যে, অবয়ব এবং অবয়বের মধ্যে একম অবিনশ্বত, একটা যতক্ষণ না বিনষ্ট হয় ততক্ষণ অপরকে আশ্রয় করেই থাকে, সে বৃক্ষকে আশ্রয় করেই থাকে। অপরাশ্রিতম, অপরকে আশ্রিত হয়েই রাখে, অপরকে আশ্রয় করেই থাকে। এই রকম যে দুটো বস্তু, তৌ অযুত সিদ্ধৌ, সেই দুটো বস্তু হচ্ছে অযুত সিদ্ধ। তৌ অযুত সিদ্ধৌ, যথা, না এখন এই অযুত সিদ্ধ কার কার মধ্যে থাকে, কোথায় কোথায় থাকে অযুত সিদ্ধ? বলছে অবয়ব অবয়বিনৌ, অবয়ব এবং অবয়বীর মধ্যে থাকে। এই যে অযুত সিদ্ধ বৃত্তি, অযুত সিদ্ধ থাকে কোথায়? অবয়ব এবং অবয়বের মধ্যে থাকে। ঠিক আছে, অবয়ব অবয়বের মধ্যে থাকে। আর কোথায় থাকে? গুণ এবং গুণের মধ্যে থাকে। গুণ এবং গুণী, যেমন ধরো গুণ, ধরো বলছি যে একটা টেবিল, টেবিলটাকে, টেবিলের তো কোনো একটা রং আছে, টেবিলের কোনো একটা রং আছে, মানে টেবিলের কোনো একটা রূপ আছে। তুমি ভেবে দেখো ওই রূপটাকে টেবিল থেকে আলাদা করতে পারবে কখনো? না। কখনো করা যাবে না। মানে রূপটা হচ্ছে গুণ, আর ওই রূপটা আছে কার? রূপটা হচ্ছে গুণ আর ওই রূপটা আছে কার? টেবিলের। টেবিলের। তাহলে গুণী কে? তাহলে গুণী কে হলো? গুণী টেবিলটা। টেবিলটা হচ্ছে গুণী, রূপটা হচ্ছে গুণ আর টেবিলটা হচ্ছে গুণী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে পরিস্থিতি। হুম, কি বললাম যে টেবিলটা হচ্ছে গুণ, এই টেবিলটা হচ্ছে গুণী, টেবিলটা হচ্ছে গুণী, আর গুণ হচ্ছে ওই টেবিলের যে রূপটা সেটা হচ্ছে গুণ। তাহলে গুণ এবং গুণের মধ্যে থাকে এই অযুত সিদ্ধ বৃত্তি বা অযুত সিদ্ধ থাকে, কারণ এরা ততক্ষণ ধ্বংস হয় না। এবং এদের মধ্যে মানে ওই যে গুণ আর গুণী, মানে টেবিল এবং টেবিলের যে রং, এদের মধ্যে যে এদের মধ্যে যে সম্পর্ক, সম্বন্ধ, সেটা হচ্ছে সমবায় সম্বন্ধ। টেবিল হচ্ছে গুণী আর টেবিলের মধ্যে যে রং সেটা হচ্ছে এদের মধ্যে সমবায় সম্বন্ধ। ঠিক আছে, পরবর্তী ক্রিয়া ক্রিয়াবান। ধরো আমি একটা ক্রিয়া করছি, মানে আমি যখন পড়াচ্ছি তোমাদেরকে, এটা একটা ক্রিয়া, আর সেই ক্রিয়াটা আছে কার? আমার মধ্যে আছে। তাহলে ক্রিয়া, আমার যে অধ্যাপনা ক্রিয়া, আর সেই অধ্যাপনা ক্রিয়াটা আছে কোথায়? আমার মধ্যে আছে। তাহলে এই যে ক্রিয়া এবং ক্রিয়াবান, আমাদের মধ্যে কিন্তু সমবায় সম্বন্ধ। এই ক্রিয়াটা আমার থেকে তখনই এই ক্রিয়াটা তখনই এই ক্রিয়া এবং ক্রিয়াবান কি বললাম? ক্রিয়া এবং ক্রিয়াবান এদের মধ্যে কিন্তু সমবায় সম্বন্ধ। জাতি ব্যক্তি, জাতি, জাতি ব্যক্তি, জাতি আর ব্যক্তি, ব্যক্তি মানে হচ্ছে শরীর। গরু, গরুর যে শরীর এটা হচ্ছে ব্যক্তি, আর তার মধ্যে যে গোত্র জাতি ওরা জাতি। তাহলে গরু
যে শরীরটা আর তার মধ্যে যে জাতি আছে গোত্র জাতি, এই দুটোকে কখনো পৃথক করা যায় না যতক্ষণ না গরুর নাশ হচ্ছে। তাহলে গরু এবং গরুর মধ্যে যে গোত্র জাতি, এই উভয়ের মধ্যে সমবায় সম্বন্ধ আছে। আর বিশেষ আর নিত্যদ্রব্য, নিত্যদ্রব্যের মধ্যে বিশেষ থাকে, নিত্যদ্রব্যের মধ্যে বিশেষ থাকে, কিন্তু উভয়ের মধ্যে কোনো সম্বন্ধ থাকে। কি সম্বন্ধ? সেটা হচ্ছে সমবায় সম্বন্ধ। এই হচ্ছে সমবায়। আর এরপর হচ্ছে অভাব। অভাব কি বলছে? অভাব কয় প্রকার ছিল মনে আছে? অভাব কয় প্রকার ছিল? 4 প্রকার। কি কি? প্রাগভাব, প্রধ্বংস ভাব, অনন্যাভাব আর মনে হয় অত্যন্ত ভাব, এরকম কিছু একটা ছিল। অভাব হচ্ছে 4 প্রকার: প্রাগভাব, প্রধ্বংসাভাব, অত্যন্তভাব, অন্যান্যভাব। হ্যাঁ। অভাব মানে কি? কোনো কিছু না থাকা, মানে বস্তুটা স্থিতি নয়, বস্তুটা বর্তমানে স্থিত নয়, অস্তিত্বহীন। দেখো, ধরো কোনো একটা বস্তু এখন উৎপন্নই হয়নি, এটা হচ্ছে প্রাগভাব। এগুলো একবারে সাধারণভাবে বুঝতে হবে। কোনো একটা বস্তু, যদি আমি নর্মালি বলি যে রিমা আছো না ঘুমাচ্ছে? ধরো বললাম যে কীরকম হয়, একটা বস্তু উৎপন্ন হয়নি মানে যে একটা ধরো আহ, একটা ধরো আমাদের ঘরে গাভী আছে, ঠিক আছে? সেই গাভীর এখনও কোনো বেবি হয়নি, গাভীটার এখনও কোনো বেবি হয়নি, বা বাছুর বলে, বাছুর হয়নি, বা গরুর যে বাচ্চা হয়নি, তাহলে বাচ্চাটা এখন উৎপন্নই হয়নি। তাহলে এটা হচ্ছে প্রাগভাব। মানে কোনো বস্তুর উৎপত্তির পূর্বে যে অভাব, সেটা হচ্ছে প্রাগভাব। আর ধরো আমি একটা ঘট তৈরি করলাম, তাহলে যখন ঘট তৈরি হয়ে গেল তখন প্রাগভাবটা নষ্ট হয়ে গেল। কারণ উৎপত্তির পূর্বে কোন ভাব থাকে? কোনো বস্তুর উৎপত্তির পূর্বে কোন ভাব থাকে? প্রাগভাব। প্রাগভাব থাকে। তাহলে যখন সেই বস্তুর উৎপন্ন হয়ে গেল তখন তার প্রাগভাবটা নষ্ট হয়ে গেল। আর বস্তুটা উৎপত্তি হওয়ার পরে যদি আবার অভাব দেখা দেয়, বস্তুটা উৎপত্তি হওয়ার পরে যদি অভাব দেখা দেয়, তাকে বলা হয় প্রধ্বংসা ভাব। কি বললাম? বস্তুটা উৎপত্তি হওয়ার পূর্বে যদি পরে, ধরো আমি একটা ঘট তৈরি করলাম, ঘট তৈরি করে সেই ঘরটা আবার লাঠি দিয়ে ভেঙে ফেলা হলো। একটা ঘট তৈরি করলাম, ঘট তৈরি করার পরে সেই ঘরটাকে আবার লাঠি দিয়ে ভেঙে ফেলা হলো। তাহলে ভেবে দেখো যে ওই যে ভেঙে ফেলা হলো ঘরটাকে, ঠিক আছে? তাহলে ভেঙে ফেলার পরে আর কি ঘরটা আছে, না ঘরটা নষ্ট হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। তাহলে নষ্ট হয়ে গেছে মানে সেটা আবার অভাব হয়ে গেল। তাহলে ঘরটা নেই, ঘরটা নেই মানে ঘরের অভাব হয়ে গেল। কি বললাম বোঝা গেল? ঘট তৈরি করলাম, ঘট তৈরি হ্যাঁ। করে তাকে আবার লাঠি দিয়ে ভেঙে ফেললাম। যখন লাঠি দিয়ে ভেঙে ফেললাম আবার সেই ঘটের অভাবটা চলে এলো। কি বললাম বোঝা গেল? কি বললাম বোঝা গেল, হ্যাঁ কিনা? তাহলে যে হ্যাঁ স্যার। হ্যাঁ। কার্য উৎপত্তির পরে যে অভাব, সেটা হচ্ছে প্রধ্বংসা ভাব। আর এমন একটা অভাব, যে অভাবটা ত্রৈকালিক অভাব বলে। ত্রৈকালিক অভাব, ত্রৈকালিক অভাব মানে ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নেই, আর অতীতেও কোনোদিন ছিল না। অতীতে কোনোদিন ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। এইরকম যে অভাব, সেটা হচ্ছে ত্রৈকালিক অভাব। যেমন ধরো বায়ুতে রূপ
বায়ুতে রূপ কখনো আছে বা ছিল, অতীতে ভবিষ্যতে বর্তমানে থাকবে? না। না। তাহলে না। বায়ুর মধ্যে যে রূপের অভাব সেটা হচ্ছে ত্রৈকালিক অভাব, এটাকে বলা হয় অত্যন্তাভাব। এই ত্রৈকালিক অভাবটাই হচ্ছে অত্যন্তাভাব। বোঝা গেল হ্যাঁ কিনা? ত্রৈকালিক অভাবটাই হ্যাঁ। হচ্ছে অত্যন্তাভাব। আর আর একটা অভাব হচ্ছে পরস্পর পরস্পরের মধ্যে অভাব। পরস্পর পরস্পরের মধ্যে অভাব। যেমন ধরো একটা ঘট আর একটা পট। পট মানে হচ্ছে জামা বা বস্ত্র, পট মানে বস্ত্র, আর ঘট মানে ঘট। দেখো ঘট, ঘটটা কি পট? ঘটটা কি পট, হ্যাঁ কি না? না। 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 আচ্ছা, না। পটটা কি ঘট? না। না। দেখো ঘটের মধ্যে পটের অভাব আছে, আবার পটের মধ্যে ঘটের অভাব আছে, হ্যাঁ কি না? হ্যাঁ। হ্যাঁ। তাহলে এটা হচ্ছে পরস্পর পরস্পরের মধ্যে অভাব। এটাকে বলা হয় অন্যোন্যাভাব। অন্যোন্যাভাব কি বললাম? পরস্পর পরস্পরের মধ্যে বা পরস্পরের মধ্যে বা পরস্পর পরস্পরের মধ্যে অভাব। ঘটও না পটহ, দেখো উদাহরণ দিয়েছে ঘটও না পটহ, ঘটটা পট নয়। হ্যাঁ ঠিকই তো, ঘটের মধ্যে ঘটত্ব আছে, পটের মধ্যে পটত্ব আছে। ঘটের মধ্যে তো পটত্ব নেই, তাহলে ঘটটা পট হবে কি করে? ঘটের মধ্যে যদি পটত্ব থাকতো তবে আমি ঘটটাকে পট বলতাম। পটের মধ্যে যদি ঘটত্ব থাকতো তাহলে পটটাকে ঘট বলতাম। কিন্তু পটের মধ্যে ঘটত্ব নেই, তাই পটটা ঘট হবে না। ঘটের মধ্যে পটত্ব নেই, তাই ঘটটা পট হবে না। বোঝা গেল? তাহলে পরস্পর হ্যাঁ। পরস্পরের মধ্যে অভাব, এটা হচ্ছে, একে বলা হয় অন্যোন্যভাব। এই অন্যোন্যভাবকে বলা হয় তাদাত্ম্য অভাব। তাদাত্ম্য অভাব মানে পরস্পর পরস্পরের প্রতি অভাব। ঠিক আছে, ওই যে তাদাত্ম্য সম্বন্ধাবচ্ছিন্ন প্রতিযোগিতাকে অভাব, তাদাত্ম্য সম্বন্ধাবচ্ছিন্ন। আর ওই যে অত্যন্ত ভাব বললাম ওটাকে বলা হয় সংসর্গাভাব। অত্যন্ত ভাব ওটাকে বলা হয় সংসর্গাবচ্ছিন্ন ভাব। ঠিক আছে, এই হচ্ছে প্রসঙ্গ। অভাব গেল। এখন দেখো এখানে আরেকটা বলতে হবে যে এই যে অনাদি মানে যে প্রাগভাব, ধরো প্রাগভাব কখন হয়? কোনো একটা বস্তুর উৎপত্তির পূর্বে। ধরো সাপোজ বলছি আমাদের ঘরে কোনো ঘট নেই, কোনোদিন কেউ ঘট উৎপন্ন করেনি। তাহলে ঘটের এই যে অভাবটা, এটা কবে থেকে আছে আমরা জানি? ধরো আমি আমার জীবনে দেখিনি, বাবার জীবনেও নেই, দাদুর জীবনেও নেই, তার তার বাবার জীবনেও নেই, তার বাবার জীবনেও নেই, তার বাবার জীবনেও নেই। তাহলে এই যে ঘটের অভাবটা কবে থেকে আছে আমরা জানি কি? বলতে পারবো? না। না। তাই দেখো যে প্রাগভাব হচ্ছে অনাদি, যার কোনো আদি নেই। এই প্রাগভাবটা কবে থেকে আছে? এর কোনো আদি নেই, মানে প্রাগভাব হচ্ছে অনাদি। কিন্তু যখন ঘটটা উৎপন্ন হয়ে যাবে, ধরো আমি একটা ঘট উৎপন্ন করলাম, তাহলে সেই প্রাগভাবটা নষ্ট হয়ে যাবে, হ্যাঁ কি না? হ্যাঁ। তাহলে প্রাগভাবের অন্ত, প্রাগভাবটা অন্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। প্রাগভাবটা অন্ত হয়ে যাবে, শেষ হয়ে যাবে। মানে প্রাগভাবের কোনো আদি নেই, কিন্তু প্রাগভাবের অন্ত আছে। অন্ত আছে কখন? যখন একটা ঘট উৎপন্ন হয়ে গেল, তখন প্রাগভাবটা অন্ত হয়ে গেল, শেষ হয়ে গেল। তাই বলছে অনাদি, প্রাগভাবের কোনো আদি নেই কিন্তু প্রাগভাবের অন্ত আছে। এটা হচ্ছে প্রাগভাব। উৎপত্তেহি পূর্বম কার্যস্য, কার্যের উৎপত্তির পূর্বে যা থাকে। আর সাদিহি অনন্তঃ, একটা ঘট উৎপন্ন করলাম, ধরো আমি এখন 9টা 10 বাজে, 9টা 10-এ একটা ঘট উৎপন্ন হলো, দিয়ে 9টা 11-তে ধ্বংস হয়ে গেল। ধ্বংস মানে ভেঙে ফেললাম। তাহলে এই যে প্রধ্বংস ভাবটা, প্রধ্বংস যে অভাব, সেটা কখন থেকে উৎপন্ন হলো? এই যে প্রধ্বংস ভাব কখন থেকে উৎপন্ন হলো? ভেঙে ফেলার পর থেকে। মানে 9টা 11 থেকে, তাই তো? হ্যাঁ। তাহলে হ্যাঁ। তার মানে দেখো প্রধ্বংস ভাবের একটা আদি আছে। আদি মানে স্টার্টিং পয়েন্ট। প্রধ্বংস ভাবের একটা আদি আছে, স্টার্টিং পয়েন্ট। তাই বলছে সাদিহি,
মানে প্রধ্বংস ভাব সাদিহি, একটা আদি আছে, কিন্তু এই প্রধ্বংস ভাবটা কবে শেষ হবে, আবার কবে ঘট উৎপন্ন হবে, এটা কিন্তু আমরা জানি না। আমার আর ইচ্ছা করছে না ঘট উৎপন্ন করতে, আমি আর পারবো না ঘট উৎপন্ন করতে, অনেক ঝামেলা। আমার পরবর্তী কেউ প্রজন্ম, সেও যদি না চায়, তাহলে এই যে প্রধ্বংস ভাব যে কবে অন্ত হবে তা আমরা জানি না। মানে প্রধ্বংস ভাব অনন্তকাল ধরে চলতে পারে। তাই বলছে যে প্রধ্বংস ভাবের আদি আছে, মানে যে অভাবের আদি আছে কিন্তু অন্ত নেই, সেটা হচ্ছে প্রধ্বংস ভাব। যে অভাবের আদি আছে কিন্তু অন্ত নেই, সেটা হচ্ছে প্রধ্বংস ভাব। আর উৎপত্তেহে অনন্তরম কার্যস্য, এবং এই প্রধ্বংস ভাবটা কখন হয়, কার্যস্য উৎপত্তি অনন্তরম, কার্যের উৎপত্তির পরে। কার্যের উৎপত্তি হলো, তারপরে ভেঙে ফেলা হলো, এটাই হচ্ছে প্রধ্বংস ভাব। দেখো বোঝা গেল কি যা বললাম এতটা? হ্যাঁ। হ্যাঁ। আর আগেরগুলো তো বললাম, পরেগুলো। এখন এই যে মহর্ষি গৌতম, ন্যায় দর্শনের যিনি প্রবক্তা, তিনি 16টা পদার্থ স্বীকার করেন, 16টা। আর এদিকে এখানে বলা হয়েছে 7টা পদার্থ, তাহলে আরও 9টা পদার্থ এক্সট্রা আছে। মহর্ষি গৌতম তিনি 16টা পদার্থ স্বীকার করে, আর অন্যরা স্বীকার করে 7টা। তাই বলে সর্বেশাম পদার্থানাম, মানে আরও যে বাকি পদার্থগুলো সেইগুলো যথাযথম উক্তেষু বা অন্তর্ভাবাত, মানে আরও যে বাকি 9টা পদার্থ, সেই 9টা পদার্থ বিচার করে দেখলে এই সপ্তেষু এব অন্তর্ভাবাত, উক্তেষু মানে উক্ত, মানে কটা উক্ত হয়েছে, 7টা। এখানে উক্ত হয়েছে কটা, 7টা। হুম তাহলে কি বললাম, ওই যে 16টা পদার্থ, ওই 16টা পদার্থ এই 7টার মধ্যেই অন্তর্ভুক্ত হয়ে যায়। 16টা পদার্থ এই 7টার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায়। তাই বলছে যে উক্তেষু এব অন্তর্ভাবাত সপ্তৈব পদার্থ, 7টাই পদার্থ, 16টা নয়, এটা হচ্ছে বক্তব্য।